আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা যারা ১৯তম নিবন্ধনের জন্য প্রিপারেশান নিচ্ছেন আর দীর্ঘদিন থেকে অপেক্ষায় আছেন যে কবে সার্কুলার দিবে। তো আমি শুনেছি যে আগামী ১৬ তারিখ কিংবা ২০ তারিখ সার্কুলার দিতে পারে। শিওর না একদম, তবে শোনা যাচ্ছে আর কি। যেদিনই সার্কুলার দিক আপনাদের প্রিপারেশান কিন্তু চালিয়ে যেতে হবে, কারণ আপনাদের যারা কম্পিটিটর আছে তারা কিন্তু বসে নেই। তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন মাধ্যমে প্রিপারেশান নিচ্ছে। বিধায় আপনাদের বসে থাকলে চলবে না যদি কম্পিটিশনে টিকে থাকতে চান আর আপনাদের স্বপ্ন পূরণ করতে চান। স্বপ্ন পূরণের ক্ষেত্রে আপনাদের পরিশ্রমের বিকল্প কিছুই নেই। আপনারা সবাই জানেন যে আল্লাহ তাআলা বলেছেন যে পরিশ্রম বান্দার হাতে এবং ফলাফল আমার হাতে, অর্থাৎ আল্লাহ তাআলার হাতে। যদি আপনি আপনার পরিশ্রম করে যাবেন এবং আপনার নিয়তটাকে ঠিক রাখবেন, বাকিটা আল্লাহ তাআলা অবশ্যই আপনার সেটার প্রতিদান দেবে। তো আমি প্রথম যে ভিডিও সেটাতে বলেছি যে আমি মূলত বায়োলজি, প্রাণীবিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ টপিকসগুলো নিয়ে আলোচনা করব। যেহেতু পরীক্ষা ১০০ মার্কসের এমসিকিউ আকারে হবে, সেহেতু আমরা শর্ট করে এক কথায় কিংবা এমসিকিউ আকারে শিখব। পাশাপাশি যেহেতু ভাইভা গুরুত্বপূর্ণ, কারণ ভাইভা ২০ মার্কসের হলেও ফেল করে দিলে কিন্তু আপনি টোটালি ফেল হয়ে যাবেন, রিকমান্ড পাবেন না। এক্ষেত্রে আপনার ভাইভা গুরুত্বপূর্ণ, এই জন্য কিছু কিছু বিষয় গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলোকে আপনার বিস্তারিত জানতে হবে, সেগুলো বিস্তারিত জানার চেষ্টা করব। আজকে জীববিজ্ঞানের অংশ নিয়ে আলোচনা করব, কিছু বেসিক অংশ নিয়ে আলোচনা করব, কারণ আমাদের সব বিষয়গুলোই জানতে হবে। কারণ ফিউচারে যদি টিচার হন তাহলে তো আপনার ক্লাস নিতে হবে। যাই হোক, প্রতিদিন ক্লাস নিব, তখন আরও কথা হবে। আজকে জীববিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কথা বলবো, বিশেষ করে প্রথম অধ্যায় নিয়ে কথা বলবো, প্রথম টপিকস নিয়ে কথা বলবো। দেখেন যে জীববিজ্ঞানের ইংরেজি আপনারা অবশ্যই জানেন বায়োলজি। বায়োলজি শব্দটা ইংরেজি শব্দ। বায়োলজি শব্দটা ইংরেজি শব্দ। এটাতে দুইটা অক্ষর আছে, দুইটা অক্ষর। একটা হচ্ছে বায়োস, অর্থ হচ্ছে জীবন, আর লজি শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। আপনারা সকলেই জানেন জ্ঞান। তাহলে বায়োলজি শব্দের অর্থ হচ্ছে জীবন সম্পর্কিত কিংবা জীব সম্পর্কিত জ্ঞান। এটাকে আমরা বায়োলজি শব্দ বলবো। বায়োলজি এই শব্দটা ইংরেজি, কিন্তু এই দুটো শব্দ গ্রিক শব্দ। যদি বলা হয় বায়োলজি কী শব্দ, তাহলে ইংরেজি শব্দ। কিন্তু বায়োলজি শব্দটা কোথা থেকে এসেছে, তাহলে আপনারা বলবেন বায়োলজি শব্দটা গ্রিক শব্দ, এবং এটা গ্রিক শব্দ থেকে এসেছে, গ্রিক ভাষা থেকে এসেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা যেটা পড়ব, যে শর্ট করে পড়বো আমরা এবং একটু একটু করে জানবো বিস্তারিত। বায়োলজি শব্দটা প্রবর্তন করেছেন কিংবা নামকরণ করেছেন ল্যামার্ক নামক একজন বিজ্ঞানী। এই বায়োলজি শব্দটা নামকরণ করেছেন। এইটা আপনার এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। এরপর আমরা যে বিষয়টা জানবো, যে বায়োলজি তো বিশাল শাখা, বায়োলজির প্রচুর শাখা, বৃহৎ একটা বিষয়। তো এই যে অসংখ্য শাখা আছে, এই শাখাগুলোকে মূলত দুইটা অংশে বিভক্ত করা হয়েছে। একটা ভৌত জীববিজ্ঞান এবং একটা ফলিত জীববিজ্ঞান। তো ভৌত জীববিজ্ঞান বিষয়টা কী এবং ফলিত জীববিজ্ঞান বিষয়টা কী, এবং ভৌত জীববিজ্ঞানে কোন কোন শাখা অন্তর্ভুক্ত, ফলিত জীববিজ্ঞানে কোন কোন শাখা অন্তর্ভুক্ত, এই বিষয়গুলো জানতে হবে। কারণ এটা এসএসসির একটা টপিকস। কারণ এসএসসি যেহেতু আমাদের 9-10কে টার্গেট করে 9-10 এই স্টুডেন্টগুলোকেই পড়াতে হবে, সেহেতু এসএসসির বইগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর এসএসসির প্রথম অধ্যায় থেকেই আমি আজকে আলোচনা করছি। তো ভৌত জীববিজ্ঞান বলতে আমরা
তত্ত্বীয় যে অংশ, যে আলোচ্য অংশ, সে অংশকে বোঝায় তত্ত্বীয় আলোচ্য অংশ বা তাত্ত্বীয় যেটাকে বলে। যেমন আপনাকে একটা উদাহরণস্বরূপ যদি বলি যে আপনি এমবিবিএস পড়ছেন, তো এমবিবিএস পড়ালেখাকালে যে 4 বছর, এই সময়টা হচ্ছে তত্ত্বীয় বিষয়। কিন্তু যখন আপনি ইন্টার্নি করবেন কিংবা প্র্যাকটিস করবেন, তখন এই বিষয়টা আপনার ফলিত জীববিজ্ঞানের অংশে চলে আসবে। এর অর্থ হচ্ছে ভৌত জীববিজ্ঞানে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং ফলিত জীববিজ্ঞানে প্রায়োগিক অংশ নিয়ে আলোচনা করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলি যে সাইটোলজি, এটা হচ্ছে কোষ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। হিস্টোলজি, টিস্যু সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে, টিস্যুর বিন্যাস এগুলো নিয়ে। কিন্তু ফলিত জীববিজ্ঞানে এগুলোতে কী কী সমস্যা হতে পারে এবং এগুলোর প্রতিরোধ কীভাবে করা যাবে এবং এগুলোতে চিকিৎসা পদ্ধতি কী, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ যদি আমরা বলি কীটতত্ত্ব, এটা ফলিত জীববিজ্ঞানের শাখা। পরজীববিদ্যা, এটাও ফলিত জীববিজ্ঞানের শাখা। এই অংশগুলোতে পরজীবীর বংশবৃদ্ধি, এই পরজীবী আক্রমণ কিংবা কীভাবে এদের প্রতিরোধ করা যায়, এদের দ্বারা কী কী রোগ সৃষ্টি হয়, এদের অপকারী দিকগুলো এগুলো প্রায়োগিক কিংবা ফলিত জীববিজ্ঞানের আলোচ্য বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপর আমরা আলোচনা করব শ্রেণীবিন্যাস সম্পর্কে। শ্রেণীবিন্যাস সম্পর্কে হয়তো ভাইভাতে আলোচনা হতে পারে, আপনাকে প্রশ্ন করতে পারে। তো এই জন্য আমরা শ্রেণীবিন্যাস নিয়ে একটু জানবো, সংজ্ঞাটা জানবো। আপনারা জানেন যে আমাদের এই সমগ্র জীবজগতে 13 লক্ষ প্রজাতির প্রাণী আছে। 13 লক্ষ প্রজাতির প্রাণী আছে, 13 লক্ষ প্রজাতি। এবং উদ্ভিদের প্রজাতি হচ্ছে 4 লক্ষ উদ্ভিদের প্রজাতি। তাহলে মোট 13 লক্ষ প্রাণীর প্রজাতি আছে, আবিষ্কৃত হয়েছে প্রায়, এবং 4 লক্ষ হচ্ছে আমাদের উদ্ভিদের প্রজাতি। তো মোট 17 লক্ষ হলেও টোটাল ধারণা করা হয় প্রায় 20 লক্ষ মোট প্রজাতি রয়েছে। তো এটা একদম যে স্পেসিফিক এরকম না, কারণ এটা কম বেশি হতে পারে, তাই এটাকে প্রায় দিবেন। এবং তাহলে প্রশ্ন আপনাদের এমসিকিউ আকারে আসতে পারে যে পৃথিবীতে মোট প্রাণীর প্রজাতি কত আবিষ্কৃত, তাহলে বলবেন যে প্রায় 13 লক্ষ এবং উদ্ভিদের প্রজাতি হচ্ছে প্রায় 4 লক্ষ। তো শ্রেণীবিন্যাসটা হচ্ছে সমগ্র যে প্রায় 20 লক্ষের মতো প্রজাতি, এদেরকে আলাদাভাবে মনে রাখা অসম্ভব প্রায়। এই জন্য বিজ্ঞানীরা একে বিভিন্ন রাজ্য, পর্ব, শ্রেণী এইভাবে পর্যায়ক্রমে বিভক্ত করেছেন। আপনারা সকলেই জানেন যে শ্রেণীবিন্যাসের মোট একক 60টি। শ্রেণীবিন্যাসের মোট একক 60টি। আপনারা একটু শব্দ শুনতে পারেন, মানে অনেক শব্দ হতে পারে, কারণ এটা কলেজ হোস্টেল, অনেক বাচ্চারা হইচই করে, ছেলেরা। তো মেয়েদের হোস্টেল ভিন্ন, তো ছেলেরা এখানে হইচই করতে পারে, তো আসলে কিছু মনে করবেন না। তো শ্রেণীবিন্যাসের একক হচ্ছে মোট 60টি একক। এককগুলো হচ্ছে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি, মোট 60টি একক। মোট 60টি একক হচ্ছে শ্রেণীবিন্যাসের একক। তাহলে এই শ্রেণীবিন্যাসের সংজ্ঞাটা যদি আমরা এই একক থেকেই দিতে পারি, এই যে পারস্পরিক মিল এবং অমিলের ভিত্তিতে সমগ্র জীবজগৎকে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ ও প্রজাতিতে বিভক্ত করার যে প্রক্রিয়া, তাকে আমরা শ্রেণীবিন্যাস বলব। সমগ্র জীবজগৎকে পারস্পরিক মিল এবং অমিলের ভিত্তিতে, পারস্পরিক সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে সমগ্র জীবজগৎকে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ ও প্রজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে আমরা শ্রেণীবিন্যাস বলব। শ্রেণীবিন্যাসের জনক আপনারা সকলেই জানেন ক্যারোলাস নিলিয়াস। তিনি জনক হচ্ছেন ক্যারোলাস নিলিয়াস হচ্ছে শ্রেণীবিন্যাসের জনক। ইনি জন্মগ্রহণ করেছেন, ক্যারোলাস নিলিয়াস জন্মগ্রহণ করেছেন। আজান দিচ্ছে, আমরা খুব দ্রুত শেষ করে নামাজ পড়তে যাব। তো ক্যারোলাস নিলিয়াস জন্মগ্রহণ করেছেন 1707 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1778 সালে। তিনি একজন সুইডিশ বিজ্ঞানী, অর্থাৎ তার জন্মস্থান হচ্ছে সুইডেন। এই ক্যারোলাস নিলিয়াস চিকিৎসা বিজ্ঞানের উপর 1735 সালে
ইনি ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। ইনি চিকিৎসা বিজ্ঞানের উপর 1735 সালে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন এবং এনার বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে অফসালা বিশ্ববিদ্যালয়।